পরদিন সকালে যখন জেলেরা নৌকাটা উদ্ধার করল, তারা 3টে লাশ পেয়েছিল, কিন্তু এক ফোঁটা রক্ত ছিল না তাদের শরীরে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? তাদের একজন এখনো বেঁচে আছে। সে শুধু একটা কথাই বলে, নৌকাটা আবার আসবে, আর এবার কারো নাম ধরে ডাকবে। আজ পবিত্র ঈদ উল ফিতরে ভূতের গল্প 2.0 পরিবারের সবাইকে জানাই ঈদ মোবারক। শুরু করছি আজকের গল্প, ডেথ বোট। লিখেছে আরশ পাটোয়ারি। মেঘনা নদীর মোহনায় রাত তখন প্রায় 12টা। চারপাশ ঘন কুয়াশায় ঢাকা, আর বাতাসের শো শো শব্দে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। গ্রামের পুরনো জেলেরা বলে, অমাবস্যার রাতে এই নদীতে একটি কালো নৌকা দেখা যায়, যা কোনো মাঝি ছাড়াই চলে। একেই তারা ডাকে ডেথ বোট। শহর থেকে আসা 3 বন্ধু, আসিফ, রনি আর সুজন, এই সব গল্পকে হেসেই উড়িয়ে দিয়েছিল। তারা একটি ইঞ্জিন চালিত ছোট নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়েছিল মাছ ধরার রোমাঞ্চ অনুভব করতে। হঠাৎ তাদের নৌকার ইঞ্জিনটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। চারপাশটা যেন মুহূর্তের মধ্যে আরও ঠান্ডা হয়ে গেল। রনি টর্চ জেলে দেখল, দূরে কুয়াশার ভেতর থেকে একটা বিশালাকার পাল তোলা নৌকা তাদের দিকে ধীর গতিতে এগিয়ে আসছে। আশ্চর্যের বিষয় হলো, সেই নৌকার কোনো দাঁড় নেই, কোনো ইঞ্জিন নেই, এমনকি কোনো মাঝিও নেই। নৌকাটি যখন তাদের একদম কাছে চলে এলো, আসিফ দেখল ওটার পালগুলো ছেঁড়া এবং কাঁপছে, যেন কোনো অদৃশ্য শক্তি ওটাকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ নৌকা থেকে একটা পচা গন্ধ ভেসে এলো, ঠিক যেন অনেক দিনের পুরনো লাশের গন্ধ। সুজন ভয়ে চিৎকার করে উঠল, দেখ, নৌকার ডেকে উপর ওগুলো কি? টর্চের আলোয় তারা দেখল কয়েকটা ছায়ামূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তাদের মুখ দেখা যাচ্ছে না, শুধু সাদা ধবধবে চোখগুলো জ্বলজ্বল করছে। হঠাৎ সেই বড় নৌকা থেকে একটি ভারী কণ্ঠস্বর ভেসে এলো, আজ কার পালা? 3 বন্ধু প্রাণবনে ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু কাজ হলো না। বড় নৌকাটি তাদের নৌকার সাথে ধাক্কা লাগলো না, বরং সেটি যেন তাদের নৌকার ভেতর দিয়ে চলে যেতে শুরু করলো। এক মুহূর্তের জন্য মনে হলো সময় থেমে গেছে। আসিফ অনুভব করল কেউ তার কাঁধে বরফ শীতল হাত রেখেছে। সে পেছনে ফিরে কাউকেই দেখতে পেল না, কিন্তু দেখল রনি আর সুজন পাথরের মতো শক্ত হয়ে আছে। তাদের চোখ দুটো ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। ঠিক তখন কুয়াশা কেটে গেল এবং ডেথ বোটটি শূন্যে মিলিয়ে গেল। কিন্তু পরদিন সকালে জেলেরা যখন আসিফদের নৌকাটি উদ্ধার করল, তারা দেখল নৌকাটি অক্ষত আছে, অথচ ভেতরে থাকা 3 জন মানুষের শরীর একদম সাদা হয়ে গেছে, যেন তাদের শরীর থেকে কেউ এক ফোঁটা রক্তও অবশিষ্ট রাখেনি। গ্রামের বুড়োরা আজও দীর্ঘশ্বাস ফেলে বলে, ডেথ বোট কাউকে ছাড়ে না, সে শুধু তার যাত্রীদের খুঁজে বেড়ায়। আসিফরা মারা যাওয়ার ঘটনার পর পুরো গ্রাম আতঙ্কে ডুবে যায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ঘটে 3 দিন পরে। সেই সকালে নদীর পাড়ে একটা মানুষকে অচেতন অবস্থায় পাওয়া যায়। লোকটা আর কেউ না, সুজন। সবাই অবাক হয়ে যায়, কারণ জেলেরা নিজের চোখে দেখেছিল 3 জনেরই শরীর নিথর পড়েছিল নৌকার ভেতরে। সুজনকে দ্রুত বাড়িতে নিয়ে যাওয়া হয়। চোখ খোলার পর সে একদম চুপ, কারো দিকে তাকাচ্ছে না, কথা বলছে না। হঠাৎ রাতে সে ফিসফিস করে বলল, ওরা এখনো ডাকে। তার মা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কারা? সুজন ধীরে ধীরে মাথা ঘুরিয়ে জানালার দিকে তাকালো। নদীর ওপাশে কালো নৌকাটা দাঁড়িয়ে থাকে। পরদিন থেকেই গ্রামের কিছু মানুষ লক্ষ্য করতে লাগল, প্রতিদিন রাত 12টার পর সুজন একা একা নদীর দিকে হাঁটা শুরু করে। এক রাতে তার পেছনে লুকিয়ে গেল এক জেলে। দূর থেকে সে দেখল সুজন নদীর ধারে দাঁড়িয়ে ফিসফিস করছে, যেন কারো সাথে কথা বলছে। হঠাৎ সে শুনতে পেল, আমি তো চলে এসেছি, এখন আর কাকে নেবে? জেলের বুকের রক্ত হিম হয়ে গেল, কারণ নদীর মাঝখানে কুয়াশার ভেতর আবার দেখা গেল সেই ডেথ বোট। সুজনকে এবার গ্রামের এক বৃদ্ধ ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়। লোকটা নদীর দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে বলে,
এই নৌকা জীবিতদের জন্য না, এটা শুধু আত্মা নেয় না, আত্মা খোঁজে। সবাই হতভম্ব। ফকির বলল, যেদিন তোমরা ওটাকে দেখেছিলে সেদিন তোমাদের একজনকে নিয়ে গেছে আর একজনকে চিহ্নিত করে রেখে দিয়েছে। সবাই একসাথে সুজনের দিকে তাকালো। ফকির তার কপালে হাত রেখে চোখ বন্ধ করল। হঠাৎ সে চিৎকার করে উঠল, ওর ভেতরে কিছু আছে। সুজন তখন হেসে উঠল, কিন্তু সেই হাসি তার নিজের না, গভীর ভারী একটা কণ্ঠ। আমরা খালি হাতে ফিরি না। ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। ফকির বলল, আজ রাতেই ও আবার আসবে, আর এবার ও খালি যাবে না। রাত 12টা বাজতেই হঠাৎ করে পুরো গ্রাম কুয়াশায় ঢেকে গেল। নদীর দিক থেকে ভেসে আসতে লাগলো সেই একই পচা গন্ধ। লোকজন দূর থেকে দেখল সুজন ধীরে ধীরে নদীর দিকে হাঁটছে, কিন্তু এবার সে একা না, তার পেছনে ছায়ার মতো আরও কয়েকটা অবয়ব হাঁটছে। গ্রামের মানুষ সাহস করে একসাথে নদীর দিকে এগিয়ে গেল, কেউ লাঠি, কেউ মশাল নিয়ে। নদীর পাড়ে গিয়ে তারা যা দেখল সেটা দেখে কারোর পা এগোলো না। সেই ডেথ বোট এবার একদম তীরে এসে দাঁড়িয়ে আছে, পালগুলো ছেঁড়া, আর ডেকের ওপর দাঁড়িয়ে আছে অসংখ্য সাদা চোখের ছায়ামূর্তি। সুজন ধীরে ধীরে নৌকার দিকে উঠতে লাগল, তার পা যেন মাটিতে ছুঁচ্ছেই না। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একজন চিৎকার করে উঠল, ওকে ধর! কয়েকজন দৌড়ে গেল। ঠিক তখনই নৌকা থেকে সেই কণ্ঠ ভেসে এলো, দেরি হয়ে গেছে। মুহূর্তের মধ্যে একটা অদৃশ্য শক্তি সবাইকে পিছনে ঠেলে দিল। সুজন নৌকায় উঠে দাঁড়ালো, তার চোখ তখন পুরো সাদা। সে একবার গ্রামের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে হাসল। এবার ঠিক হলো। নৌকাটা ধীরে ধীরে পেছাতে লাগলো, কুয়াশা ঘন হতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই সব কিছু অদৃশ্য। পরদিন সকালে নদীর পাড়ে শুধু একটা জিনিস পাওয়া গেল, সুজনের শার্ট, ভেজা আর ঠান্ডা। তারপর থেকে গ্রামের কেউ আর রাতের পর নদীর কাছে যায় না, কারণ তারা জানে ডেথ বোট একবার এলে সে আবারও ফিরে আসবে, আর এবার সে হয়তো তোমার নামটাই ডাকবে।